নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবরে প্রথমেই নজর রাখবো। সেলাইন বিতর্কে প্রসূতি মৃত্যুতে হাইকোর্টে অভিযুক্ত এক চিকিৎসক সিআইডির ভূমিকাকে চ্যালেঞ্জ করে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে, এবং চিকিৎসক সেলাইনের তদন্ত না করে পুলিশের বিরুদ্ধে ডাক্তারের ফাঁসানোর অভিযোগ। সোমবার শুনানির সম্ভাবনা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেলাইন বিতর্কে প্রসূতি মৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন চিকিৎসক, এবং যে কারণে তিনি দ্বারস্থ হয়েছেন যে সিআইডির ভূমিকাকে চ্যালেঞ্জ করেই রক্ষা কবচ চেয়েছেন তিনি, এবং সেই রক্ষা কবচ চেয়েই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাকে ফাঁসানোর অভিযোগ করা হচ্ছে, এমনটাই কিন্তু বলছেন যে সেলাইন কাণ্ডে আসল তদন্ত না করে সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন তিনি, এবং যার কারণেই ওই চিকিৎসক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচ চেয়ে। সেলাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুতে রক্ষা কবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক চিকিৎসক। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে সেলাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর যে ঘটনা ঘটেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেই ঘটনাতেই এবার এক চিকিৎসক তিনি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, কি খবর রয়েছে? পীযূষ, শোনা যাচ্ছে আমার কথা? পীযূষ, এই যে সেলাইন বিতর্ক হচ্ছিল এবং সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে এক চিকিৎসক দ্বারস্থ হয়েছেন, কেন তিনি রক্ষা কবচ চাইলেন, ঠিক কি অভিযোগ করছেন তিনি? দেখো, মেদিনীপুরে সেলাইন কাণ্ডে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই তার প্রেক্ষিতে পল্লবী ব্যানার্জি নামে এক চিকিৎসক কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। তার দাবি, এই ঘটনার পরে রাজ্যের তরফ থেকে যে এফআইআর লঞ্চ করা হয়েছে তড়িঘড়ি, সেই এফআইআর এ সিআইডি তদন্ত করছে, কিন্তু সিআইডি স্যালাইন কোম্পানির বিরুদ্ধে তদন্ত না করে এই ঘটনায় চিকিৎসকদের জড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সুতরাং এই মুহূর্তে ওই এফআইআর এর ভিত্তিতে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন। তাই ওই চিকিৎসক পল্লবী ব্যানার্জি তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবে। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্যের আবেদনের শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই সেই শুনানি পর্ব শেষ হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যের আবেদন গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। পীযূষ, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি হোক, যার কারণে রাজ্যের তরফ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আজকে শুনানি পর্বে ঠিক কি কি হলো? পীযূষ, শোনা যাচ্ছে? হ্যালো পীযূষ, শোনা যাচ্ছে আমার কথা? দেখো, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদির বেঞ্চে রাজ্যের তরফ থেকে আরজি করের ঘটনার দোষী সর্বোচ্চ শাস্তি জানিয়ে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনের শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে এই ঘটনায় আদালতে মামলাটি গ্রহণ করুক, কিন্তু কেন্দ্রের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার তিনি দাবি করেন যে তিনি এই মামলায় সিবিআই এর হয়ে দাঁড়িয়েছেন, এবং এই মামলায় একমাত্র যদি আপিল করার ক্ষমতা থাকে তা হচ্ছে সিবিআই এর। রাজ্যের এখানে কোনো অধিকার নেই। যদিও রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে সওয়াল পর্বে পরিষ্কার জানান যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 18 নম্বরের ধারা অনুযায়ী প্রত্যেক হাইকোর্টে একজন করে পিপি নিযুক্ত হওয়া প্রয়োজন। সুতরাং এই মামলায় ডেপুটি সলিসিটরের জেনারেলের সওয়াল কখনো গ্রহণযোগ্যতা পায় না। আইনজীবী রাজদীপ মজুমদার আদালতের কাছে লালু প্রসাদ যাদবের একটি পাটনা হাইকোর্টের নির্দেশিকাকে রেফার দিয়ে তিনি বলেন যে ঠিক একইভাবে লালু প্রসাদ যাদবের সিবিআই তদন্তের ক্ষেত্রে তৎকালীন ওই রাজ্যের সরকার একই ধরনের আবেদন করেছিল এবং একই সওয়াল করেছিল, এবং সেক্ষেত্রে কিন্তু আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল
যে এক্ষেত্রে রাজ্যের অ্যাপিলের কোনো এখতিয়ার নেই। যদিও অ্যাডভোকেট জেনারেল সেখানে এই যুক্তিকে খণ্ডন করে তিনি জানান যে পাটনা হাইকোর্টের নির্দেশ ছিল যে সিবিআই কে পুনরায় তদন্ত করতে হবে, কিন্তু এক্ষেত্রে আরজি করের ঘটনার পর নির্যাতিতার পরিবারের অভিযোগ এবং রাজ্যের স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছে তার ভিত্তিতে রাজ্যই তদন্ত করছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই তদন্তভার সিবিআই এর কাছে যায়। অর্থাৎ দুটি ঘটনার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেখানে পুনরায় তদন্ত হয়েছিল এবং সিবিআই সেখানে আলাদা করে এফআইআর লজ করেছিল সেই ঘটনা। সুতরাং এই যুক্তি কখনোই গ্রহণযোগ্যতা পায় না। এই সওয়াল পর্বের সময় হঠাৎই দেখা যায় যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এক আইনজীবী আদালতে উপস্থিত হন এবং পাশাপাশি অভিযুক্ত এবং দোষী সঞ্জয় রায়ের পক্ষ থেকেও এক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে তারা দাবি জানান তারা দুজনের পক্ষে সওয়াল করতে চান। বিচারপতি দেবাংশু বসাক দুজনের কাছে ওকালতনামার দাবি করেন, কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবী সময় চান। আর সঞ্জয় রায়ের আইনজীবী বলেন যে তিনি সংরক্ষণাগারে গেছিলেন, কিন্তু তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বা সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এরপরেই বিচারপতি দেবাংশু বসাক পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং ওপেন আদালতে আইনজীবী দেবাশিস রায় ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে ওই সংরক্ষণাগারে গিয়ে তার নাম করে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে চাইলে যদি সঞ্জয় রায় তাকে অনুমোদন দেন তাহলে তিনি এই মামলার ওকালতনামা নিয়ে আসতে পারবেন। এরপরেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন যে আগামী সোমবারের মধ্যে নির্যাতিতা এবং সঞ্জয় রায়ের আইনজীবীকে যে ওকালতনামা পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবে। তবে সামগ্রিক শুনানির পর আদালত বিচার করবে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা আছে কি নেই। গ্রহণযোগ্যতা যদি থাকে তারপরে এই মামলার মূল শুনানি শুরু হবে, আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্যের আবেদন খারিজ হবে। ধন্যবাদ তোমাকে। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ রাজ্যের আবেদন গ্রহণযোগ্যতা নিয়েই সিবিআই এর আইনজীবীর তরফে প্রশ্ন তোলা হয়, পাশাপাশি আগামী সোমবারের মধ্যে নির্যাতিত এবং অভিযুক্তের আইনজীবীকে ওকালতনামা দাখিল করতে বলা হয়েছে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। পূর্ব মেদিনীপুরের হাসপাতালে প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগ, আর অভিযোগ খুঁজতে তদন্তের দাবিতেই মামলা দায়েরের আবেদন কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 25শে জানুয়ারি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে যেখানে পূর্ব মেদিনীপুর হাসপাতালে সেখানেই নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের কারণে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তাতে গাফিলতি রয়েছে এমনই অভিযোগ করা হয়েছে, এবং সেই অভিযোগ খুঁজতেই যাতে তদন্ত করা হয় সেই সঠিক তদন্তর দাবি জানিয়েই মামলা দায়েরের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে, এবং সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী 25শে জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। আসবো পরের খবরে। যৌনাঙ্গ কেটে খুন নাবালককে টিটাগড়ের ডোমপট্টি থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালকের দেহ। এমনই ঘটনা ঘটেছে টিটাগড়ে, এবং মায়ের পরকীয়ার জেরেই খুন হতে হয়েছে নাবালককে। প্রতিবেশীরা এমনটাই দাবি করছেন। আক্রোশের জেরেই নাবালককে অপহরণ করা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয়রা। যৌনাঙ্গ কেটে খুন করা হয়েছে ওই নাবালককে। টিটাগড়ের ডোমপট্টি থেকে ওই নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। আক্রোশের জেরেই নাবালককে অপহরণ করে খুন এমনটাই কিন্তু স্থানীয়রা তারা অনুমান করছেন। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই নাবালককে খুন করা হলো, কে বা কারাই বা জড়িত রয়েছে এই ঘটনার পিছনে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো?
বিনোদ কুমার সাউ, যে নাবালকের বাবা ছিল এবং যে মা ছিল অর্থাৎ পুনম দেবী, সেই পুনম দেবীর সঙ্গে কিন্তু বিনোদ কুমার সাউয়ের কিন্তু একটা অবৈধ সম্পর্কের কিন্তু জড়িয়ে পড়েছিল এরা দুজন। এবং তারপরেই সেই আক্রোশ থেকে কি এই খুন কিনা এই নিয়ে কিন্তু রওরা থানার পুলিশ কিন্তু তদন্তে নামে। তারপরে বর্তমান যে আপডেট পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে সোদপুরের যে গোশালার মাঠ রয়েছে, সেই গোশালার মাঠের ওখানে পেছনে কিন্তু সেই যে নাবালক যে 10 বছরের বাচ্চা অভয় কুমার দাস তাকে কিন্তু খুন করা হয় এবং ব্লেড দিয়ে খুন করা হয় বলে জানতে পারা যাচ্ছে। এবং যে বাবা বিনোদ কুমার সাউ তিনি এর নেপথ্যে জড়িত বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং বলা যেতে পারে যে ব্লেড দিয়ে কিন্তু সেই ছেলেকে কিন্তু খুন করা হয় এবং সোদপুর গোশালার মাঠ রাসমণি মোড় সেই জায়গায় কিন্তু তাকে খুন করা হয় এবং পরবর্তীতে সেই বডি কিন্তু ফেলে দেওয়া হয় খড়দা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যে ডাঙ্গাপাড়ার ভাগাড়ের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু তার বডি ফেলে দেওয়া হয়। এবং 4 দিন আগে কিন্তু সেই অভয় কুমার দাস তার বাড়ি যে খড়দা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড সেই ইটখোলা অঞ্চলে তার বাড়ি, সেখান থেকে কিন্তু দেখা গেছিল দুজন মহিলা এবং সিসিটিভি ফুটেজে সেই খবর কিন্তু আমরাই দেখিয়েছিলাম। তারপরে 4 দিন কাটতে না কাটতেই আজ কিন্তু সকালবেলা থেকে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং অভয় কুমার দাসের কিন্তু অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। তারপরে কিন্তু রওরা থানার পুলিশ তদন্তে নামে, তদন্তের স্বার্থে যেমনটা উঠে এলো তত তেমনটা তোমাকে জানালাম। অভিক, জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনার জেরে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেছে কি? দেখো, যে বাবা রয়েছে অভয় কুমার দাসের যে বাবা, যেমনটা তোমাকে আমি বলছিলাম, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তার থেকে কিন্তু জানছে। এবং পুলিশ যেমনটা জানতে পেরেছে যে সোদপুরের রাসমণি মোড় সংলগ্ন যে মাঠ রয়েছে গোশালার মাঠ, সেই গোশালার মাঠের ওখানে কিন্তু তাকে ব্লেড দিয়ে হত্যা করা হয় এবং তারপরে কিন্তু তার দেহ কিন্তু ফেলে দেওয়া হয় খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যে ডাঙ্গাপাড়ার যে ভাগাড়ের মাঠ রয়েছে সেখানে কিন্তু তার বডি ফেলে দেওয়া হয়। ধন্যবাদ তোমাকে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে ওই নাবালককে, যেখানে আক্রোশের জের থেকেই ওই নাবালককে খুন করা হয়েছে এবং ব্লেড দিয়ে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। এবং যৌনাঙ্গ কেটে খুন করা হয়েছে ওই নাবালককে। টিটাগড়ের ঘটনা, টিটাগড়ের ডোমপট্টি থেকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালকের দেহ। মায়ের পরকীয়ার জেরেই খুন হতে হয়েছে ওই নাবালককে, এমনটাই দাবি করছে প্রতিবেশীরা। এবং ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার জেরে একজনকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ব্লেড দিয়ে খুন করা হয়েছে ওই নাবালককে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে সিউড়িতে সেখানে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। লজেন্স কিনতে গিয়েছিল ওই নাবালিকা এবং সেই সময় তার সঙ্গে অভব্য আচরণ করেছে দোকানদার এবং সেই অভিযোগ জানিয়েই সিউড়ি থানা এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। এখনো পর্যন্ত পলাতক রয়েছে অভিযুক্ত দোকান মালিক এবং দোষীকে গ্রেফতার করতে হবে সেই দাবিতেই বিক্ষোভ দেখানো হচ্ছে। দোকান ভাঙচুর চালানো হয়েছে, ব্যানার খুলে আগুন লাগিয়ে দিয়েছে গ্রামবাসীরা এই ঘটনার জেরে। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতভাস, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? তুমি দেখো, ঘটনার পর আজকে সকাল থেকে কিন্তু কার্যত উত্তপ্ত হয়েছিল এলাকা এবং যেটা ঘটনা যে গতকাল রাত্রে 9টা নাগাদ করে সিউড়ির হাটজন বাজার এলাকায় এই যে এই নাবালিকা গিয়েছিল বাড়ির পাশের একটি মুদিখানার দোকানে লজেন্স কিনতে এবং তখনই যেটা অভিযোগ যে দোকানদার অর্থাৎ দোকান মালিক প্রদীপ কীর্তনিয়া তিনি কিন্তু নাবালিকার হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে নেন এবং দোকানের শাটার নামিয়ে দেন। তারপরে তার সঙ্গে কিন্তু অভব্য অশালীন আচরণ করে। পরে স্থানীয় এক বাসিন্দা তিনি যখন দেখতে পান বিষয়টি, বাচ্চাটিকে দোকানের ভেতরে ঢুকিয়ে নেওয়ার ঘটনা, তারপরে কিন্তু দোকানদারকে সে যখন চেস করে তখন দোকানদার কি ভয়ে নাবালিকাকে দোকানের পেছনের পাঁচিল দিয়ে কিন্তু বার করে দেয় এবং নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানায়। তারপরেই কার্যত উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি বেগতিক দেখে তখনই কিন্তু এলাকা ছাড়ে অভিযুক্ত দোকানদার এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে দোকানদার। রাত্রেই নাবালিকার পরিবার তারা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান এবং জেলা শাসকের কাছে মৌখিকভাবে অভিযোগ জানান তারা। তারপরে আজকে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষদের যেটা দাবি, দোষীকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।
এবং এই দাবিতেই সকাল থেকে কিন্তু বিক্ষোভ চলতে থাকে, অবরোধ করা হয় সিউড়ির হাটজন বাজারের রাস্তা। পাশাপাশি যে অভিযুক্ত তার দোকানে কিন্তু ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। তার দোকানের যে ব্যানার, সেই ব্যানারকে খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি এবং তিনি বিকেল 5টার মধ্যে যে দোষীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারপরে ওঠে অবরোধ। এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে বিকেল 5টার মধ্যে যদি দোষীকে গ্রেপ্তার করা না হয় বা দোষী গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু আবারও বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তোমায় ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মিড ডে মিলের খাবার চুরি করা হচ্ছে সেই অভিযোগই উঠেছে, আর সেই কারণেই বিক্ষোভ। প্রধান শিক্ষক ও মহিলা রাঁধুনিদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বসিরহাটের হাসনাবাদের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। বসিরহাটের হাসনাবাদের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়ে সেখানেই আজ সকাল থেকেই বিক্ষোভ দেখানো হচ্ছে প্রধান শিক্ষক এবং রাঁধুনিদেরকে ঘিরে ধরে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, কি ঘটনা ঘটেছে? দেখো, এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1,500। যে অভিযোগটা উঠছে উত্তর 24 পরগনার যে হাসনাবাদের যে গেড়াকুপি উচ্চ বিদ্যালয় রয়েছে, একটি প্রাচীন স্কুল, এখানে যে বিশেষ করে মিড ডে মিল রান্না হয় প্রতিদিন, পাশাপাশি যে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ সেই মিড ডে মিলের রান্নার যেমন কোয়ান্টিটি অর্থাৎ কম দেওয়া হয়, অর্থাৎ যে পরিমাণ সরকারি নিয়ম আছে শিডিউল মেনে দেওয়া হয় না। অন্যদিকে সেই খাবার নাকি চুরি হয়, অর্থাৎ তৈরি করা খাবার নিয়ে যায়। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন যে তিনি নিয়মিত স্কুলে আসেন না, এমনকি এই প্রধান শিক্ষক নাকি এই মিড ডে মিলের খাবারের জন্য অর্থাৎ অঙ্গুলি হেলনে হয়, অর্থাৎ প্রধান শিক্ষকের নির্দেশে নাকি এই ঘটনা ঘটে। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানানো কোনো ফল হয়নি। তারা আজকের সাল থেকে বিশেষ করে যেমন স্কুল বয়কট করে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তারা কিন্তু প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় এবং রাস্তায় বেঞ্চ পেতে তারা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এমন পাশাপাশি সরকারি শিডিউল মেনে খাবার এবং পাশাপাশি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভে নামেন। ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পাশাপাশি এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ওই প্রধান শিক্ষক বিশাল নির্মলেন্দু মাহাতো তিনি দাবি করেছেন এই অভিযোগ বা আমার কাছে নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি, আর এই ধরনের ঘটনা হয় কিনা জানি না। এবং পাশাপাশি এটাও তিনি বলেছেন যে আমি সরকারি শিডিউল মেনে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের এডুকেশনের যে নিয়ম মেনে আমি প্রতিদিনই স্কুলে ডিউটি করি, যে অভিযোগগুলো আনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই গেড়াকুপি অঞ্চলে এবং যেমন একদিকে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, তারা হস্তবন্ধন অর্থাৎ ছাত্রছাত্রীরা হস্তবন্ধন করে তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। পাশাপাশি তারা দাবি করছেন অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে এবং সঠিক শিডিউল মেনে মিড ডে মিলের খাবার দিতে হবে এবং কোয়ান্টিটি কোয়ালিটি যেন দুটোই যেন ঠিক থাকে সরকারি গাইডলাইন মিলে। সবটাই পরিস্থিতি দেখতে ইতিমধ্যে হাসনাবাদ থানার পুলিশ এবং ভিডিওকে তারা দেখার নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার জেরে। পুরো অভিযোগ অস্বীকার করেছেন বিশেষ করে ওই স্কুলের প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতো। ধন্যবাদ তোমাকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শিয়ালদা ডানকুনি শাখায় 100 ঘন্টার জন্য ট্রেন বন্ধ থাকবে লোকাল এবং দূরপাল্লার ট্রেন। শিয়ালদা ডানকুনি শাখাতে সেখানে 100 ঘন্টার জন্য এই ট্রেন বন্ধ রাখা হবে। লোকাল থেকে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকবে 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যেখানে 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত শিয়ালদা ডানকুনি শাখাতে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বেশ কিছু লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন সেক্ষেত্রে বন্ধ রাখা হচ্ছে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, কি কারণে এই ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে এবং সেক্ষেত্রে কোন কোন ট্রেন এখনো পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে? রেল কর্তৃপক্ষের তরফে কি জানতে পারছো?
দেখো, রেল কর্তৃপক্ষ অর্থাৎ শিয়ালদা ডানকুনি শাখায় যে সমস্ত লোকাল ট্রেন চলে, সমস্ত লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে 100 ঘন্টার জন্য। আজ রাত 12টা থেকে 27 তারিখ ভোর 4টে অবধি কোনো ট্রেনই চলাচল করবে না। বেশ কিছু ট্রেন ঘুরপথে চলাচল করবে। বালি হাওড়ার যে স্টেশন আছে মেন লাইন, সেখান দিয়ে দূরপাল্লার ট্রেন কিছু চলাচল করবে। নৈহাটি স্টেশন দিয়ে চলাচল করবে ট্রেন, কিন্তু বাকি সমস্ত ট্রেন বন্ধ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কেননা তোমাকে বলে রাখি, 1931 সালে বালি ব্রিজ স্থাপনের পর থেকে বালি ব্রিজে যে রেল চলাচল করে সেখানে গার্ডারের অবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত বেশ কিছু জায়গায় গার্ডারের ক্ষতি হয়েছে, সেই সমস্ত গার্ডারগুলি চেঞ্জ করা হবে। তার পাশাপাশি ব্রিজের যে সমস্ত থাম্বা রয়েছে, যেসব ছোট ব্রিজগুলো রয়েছে, সেই ব্রিজগুলো থামগুলো চেঞ্জ করা হয়েছে, নতুনভাবে ঢালাই করা হয়েছে। তার জন্য 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ। এবং তার পাশাপাশি বালি ব্রিজের একটি অংশ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যে সড়ক পথ রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করা থাকবে। শুধুমাত্র বাইক এবং 3 চাকা টোটো চলাচল করতে পারবে। বাকি যেসব বাস এবং ভারী যানবাহন রয়েছে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু বালি ব্রিজের অন্য একটি সড়ক পথ রয়েছে যেটা বালি থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার, সেই রাস্তাটা কিন্তু বাস অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। অর্থাৎ একদিকে বন্ধ আরেকদিকে খোলা থাকবে। এইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে এবং ট্রেন চলাচল পুরোপুরি 100 ঘন্টা বন্ধ করাবে। যাত্রী হয়রানি হবে, কেননা তুমি জানো লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা ডানকুনি শাখায় যাতায়াত করে এবং গুরুত্বপূর্ণ একটি রুট এটা ট্রেন পথ। সেই পথ বন্ধ থাকায় যাত্রীরা অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়বে, যেটা জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকছে। 22শে জানুয়ারি রাত 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বেশ কিছু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বন্ধ রাখা হচ্ছে শিয়ালদা ডানকুনি লাইনে। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলাতে। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে, দৃশ্যমানতাও থাকবে অনেকটাই কম। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে দক্ষিণবঙ্গে সেখানে ঘন কুয়াশা হতে পারে এমনটাই কিন্তু সতর্কতার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উপকূলে এবং উত্তরবঙ্গ সংলগ্ন বেশ কিছু জায়গাতে, যার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম হবে এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দফতর। এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গেই ঘন কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে এমনটাই কিন্তু সতর্ক করছে হাওয়া অফিস। আর কি বলছে হাওয়া অফিস, আমরা এই নিয়ে কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কি জানাচ্ছে হাওয়া অফিস? 2 থেকে 3 দিন আবারও তাপমাত্রা পারদবিন্দু মুখী হবে এবং সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝাই উত্তরে হাওয়ার বাধা দিচ্ছে এবং তার জেরেই কিন্তু শীতের আমেজ হারিয়ে ফেলছে রাজ্য। সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বলা যায় যে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং যা স্বাভাবিকের ওপর ইতিমধ্যেই অবস্থান করছে। সেক্ষেত্রে আগামী 2 দিন বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা আছে, বিশেষত উপকূলবর্তী জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অপরদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রেও কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী 2 থেকে 3 দিন সেই অর্থে ঠান্ডার আমেজ থাকবে না, তবে তার পরবর্তী সপ্তাহে এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তরে হাওয়া আবারও প্রবেশ করতে পারে। শীতের মাঝে শেষের অংশে গিয়ে কিন্তু তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী হওয়ার একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ তোমাকে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। স্যালাইন বিতর্কে প্রসূতি মৃত্যুতে হাইকোর্টে অভিযুক্ত এক চিকিৎসক। সিআইডির ভূমিকাকে চ্যালেঞ্জ করে রক্ষা কবচ চেয়েছেন তিনি এবং সেই রক্ষা কবচ চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক। স্যালাইন বিতর্কে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল আপনারা জানেন, এবং সেই ঘটনাতেই এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল এবং সেই অভিযুক্ত চিকিৎসকই তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সিআইডির ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে রক্ষা কবচ চেয়েছেন তিনি এবং রক্ষা কবচ চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। স্যালাইনের তদন্ত না করে পুলিশের বিরুদ্ধে
ডাক্তারদেরকে ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস এবং ওই চিকিৎসক তিনি যেমনটা বলছেন যে যেভাবে এই প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে সেলাইনের কারণে সেই নিয়ে আসল তদন্ত না করে ডাক্তারদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, এমনই অভিযোগ করেছেন ওই চিকিৎসক। এবং সিআইডির ভূমিকাকে চ্যালেঞ্জ করে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক। পশ্চিম মেদিনীপুরে সেলাইন বিতর্কে যেভাবে সদ্যজাতের মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই অভিযুক্ত চিকিৎসক তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রক্ষা কবচ চেয়েছেন তিনি, রক্ষা কবচ চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই চিকিৎসক। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্যের আবেদনের শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে সেই শুনানি পর্ব শেষ হয়েছে। রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআইয়ের আইনজীবী তিনি এই প্রশ্ন তুলেছেন। রাজ্যের আবেদনের যে গ্রহণযোগ্যতা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আজ রাজ্যের আবেদনের কারণ জানতে চাইলেন বিচারপতিও। মামলায় নির্যাতিতার পরিবারকে যুক্ত করা হয়েছে কিনা সেই প্রশ্নই করা হয় আদালতে। সিবিআইয়ের আইনজীবীর দাবি লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই আবেদন হয়, সেক্ষেত্রে পরিষ্কার হয় একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানাতে পারে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবীকে জানানো সম্ভব কিনা সেই প্রশ্নও করা হয় এবং সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে যে এই মামলায় অনুমতি হলে জানানো হবে নির্যাতিতার পরিবারকে। সেক্ষেত্রে বিচারপতির প্রশ্ন, নির্যাতিতার পরিবারকে কি এই বিষয়ে জানানো সম্ভব? নির্যাতিতার পরিবারের হয়ে আইনজীবী হাজির হন আদালতে। রাজ্যের আইনজীবীর দাবি লালুর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। পাটনা হাইকোর্ট দুর্নীতির পুরো তদন্তভার সিবিআইয়ের হাতে দেয়। এখানে নির্যাতিতার পরিবারের পক্ষে এফআইআর রাজ্য করে, এখানে প্রাথমিক দায় রাজ্যের ছিল, পরে সিবিআই এর হাতে তদন্তভার যায়। তদন্ত সিবিআই এর হাতে যাওয়ার পর ফের অভিযোগ দায়ের, সেই কারণেই আবেদন করেছে রাজ্য, দাবি রাজ্যের আইনজীবী। আগামী সোমবারের মধ্যে নির্যাতিতা এবং অভিযুক্তের আইনজীবীকে ওকালতনামা দাখিল করতে হবে, সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, ফের শুনানি হবে সেদিন। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা সোমবারের শুনানির পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েই রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেক্ষেত্রে এই নিয়ে শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে এবং রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী। এখানে প্রাথমিক দায় রাজ্যের ছিল এমনটা যদিও দাবি করা হয়েছে রাজ্যের আইনজীবীর তরফে এবং সেক্ষেত্রে রাজ্যের আবেদনের কারণ জানতে চেয়েছেন বিচারপতি। মামলায় নির্যাতিতার পরিবারকে যুক্ত করা হয়েছে কিনা প্রশ্ন আদালতের। সিবিআইয়ের আইনজীবীর দাবি লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই আবেদন করা হয়, সেক্ষেত্রে পরিষ্কার হয় একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানাতে পারে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবীকে জানানো সম্ভব কিনা প্রশ্ন আদালতের। রাজ্যের আইনজীবী তিনি জানান যে মামলার অনুমতি হলে নিশ্চয়ই জানানো হবে। বিচারপতির সেক্ষেত্রে প্রশ্ন, নির্যাতিতার পরিবারকে কি জানানো সম্ভব এবং সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে নির্যাতিতার পরিবারকে জানানো হবে। পূর্ব মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর যে অভিযোগ উঠেছিল তাতেই গাফিলতি রয়েছে, সেই অভিযোগ করা হচ্ছিল। অভিযোগ খুঁজতে তদন্তের দাবিতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে হাইকোর্টে, সেখানেই এই মামলা দায়েরের আবেদন করা হয়েছে এবং মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
25শে জানুয়ারি সেই মামলার হওয়ার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং জানিয়ে রাখবো আপনাদেরকে, যেখানে পূর্ব মেদিনীপুর হাসপাতালে যেভাবে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই আসল তদন্ত করা হোক, সেক্ষেত্রে কিভাবে ওই প্রসূতির মৃত্যু হয়েছিল তা নিয়ে তদন্ত করা হোক এবং সেই অভিযোগ খুঁজতে তদন্তের দাবি জানিয়ে মামলা দায়েরের আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং আগামী 25শে জানুয়ারি এই নিয়ে শুনানি হতে পারে, শুনানির সম্ভাবনা থাকছে। সেলাইন নিয়ে বিতর্কে সন্তানের জন্মের পরেই যেভাবে ওই প্রসূতির মৃত্যু হয়েছিল এবং বাকি প্রসূতিরা তারা ভর্তি রয়েছেন, সেই ঘটনাতেই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে। যৌনাঙ্গ কেটে খুন করা হলো নাবালককে। টিটাগড়ের ডোমপট্টি থেকে উদ্ধার করা হয়েছে নাবালকের দেহ এবং এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে টিটাগড়ে, যেখানে এক নাবালককে খুন করার অভিযোগ উঠেছে। যৌনাঙ্গ কেটে নেওয়া হয় তার। টিটাগড়ের ডোমপট্টি থেকে উদ্ধার করা হয় ওই নাবালকের দেহ। ব্লেড দিয়ে খুন করা হয়েছে তাকে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মায়ের পরকীয়ার জেরেই খুন হতে হয়েছে নাবালককে, এমনটা দাবি করছেন স্থানীয়রা। আক্রোশের জেরেই নাবালককে অপহরণ করা হয়, তারপর তাকে খুন করা হয়েছে, এমনটাই প্রতিবেশীদের প্রাথমিকভাবে অনুমান। এবং ইতিমধ্যেই ঘটনার জেরে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এই ঘটনাতে, যেখানে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই নাবালককে। নাবালক খুনে গ্রেফতার করা হয়েছে তার সৎ বাবাকে। গ্রেফতার করেছে রহরা থানার পুলিশ। এই নাবালককে খুন করার অভিযোগ। সোদপুর গোশালার মাঠেই নাবালককে খুন করা হয়েছে, যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি নিয়ে আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? যেমনটা আপডেট রয়েছে, এই মুহূর্তে রওড়া থানার পুলিশ কিন্তু একজনকে গ্রেফতার করেছে। বিনোদ রায় নামে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অভয় কুমার দাস যে খুন করা হয়েছিল, সেই অভয় কুমার দাসের কিন্তু সৎ বাবা বিনোদ রায়, এবং বিনোদ রায়ের সঙ্গে কিন্তু অভয় কুমার দাসের নিজস্ব যে মা, তার সঙ্গে কিন্তু অবৈধ সম্পর্ক ছিল এবং বিবাহের বহির্ভূত যে সম্পর্ক, তার জেরেই বা তার আক্রোশেই কি অভয় কুমার দাস খুন, এই বিষয়ে কোনো তথ্য না পাওয়া গেল। তবে একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, বিনোদ রায়। এবং যেমনটা পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সোদপুর রাসপুনি মোড় গোশালার যে মাঠ, সেই গোশালার মাঠে কিন্তু সেই অভয় কুমার দাসকে কিন্তু প্রথমে ব্লেড দিয়ে সারা দেহ কুপিয়ে কিন্তু তাকে খুন করা হয়। বিনোদ রায় কিন্তু খুন করে এবং তারপরে কিন্তু সেই দেহাংশ কিন্তু ফেলে দেওয়া হয় খর্দা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যে ভাগাড়ের মাঠ, সেই ভাগাড়ের মাঠে কিন্তু দেহাংশ ফেলে দেওয়া হয়। এবং সেই দেহাংশ কিন্তু আজকে কিন্তু সকালবেলা কার্যত রওড়া থানার পুলিশ এবং এলাকার স্থানীয় লোকেরা দেখতে পায়, তারপরে রওড়া থানার পুলিশকে খবর দেয়, তারপরে কিন্তু পুলিশ এসে সেই কিন্তু দেহ উদ্ধার করে। এবং ইতিমধ্যে কিন্তু গ্রেফতার রওড়া থানার পুলিশের জালে বিনোদ রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র অনুযায়ী কিন্তু খবর পাওয়া যাচ্ছে। জয়ন্ত, সেক্ষেত্রে তুমি বলছো যে ওই যে ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে সে ওই নাবালকের সৎ বাবা, কেন তিনি এই ধরনের ঘটনা ঘটালেন, কেন খুন করলেন নাবালককে, সেই নিয়ে কি কিছু জানতে পারা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু পুরো বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে রওড়া থানার পুলিশের, ফলে এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু জানতে পারা যায়নি যে তার মোটিভ কি ছিল, কেন নাবালককে খুন করা হয়েছিল। তবে কিন্তু 4 দিন আগে, আজ থেকে প্রায়, সেই অভয় কুমার দাস যে নাবালক, বাড়ির সামনে কিন্তু দুজন ভদ্রমহিলা তা কিন্তু অপহরণ করে নিয়ে যায়, সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গিয়েছিল। এবং তারপরে কিন্তু আজকেই কিন্তু তার দেহাংশ উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু রওড়া থানার পুলিশ তার সৎ বাবা বিনোদ রায় তাকে কিন্তু গ্রেফতার করে। তবে কি কারণে অভয় কুমার দাস 10 বছরের নাবালকের প্রতি আক্রোশ ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। পুরোটাই তদন্ত সাপেক্ষ রয়েছে। তদন্তের পর ডেফিনেটলি কিন্তু আমরা জানতে পারবো যে কেন বিনোদ রায়ের আক্রোশ ছিল 10 বছরের নাবালক অভয় কুমার দাসের প্রতি। জয়ন্ত, সেক্ষেত্রে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই নাবালককে, স্থানীয় প্রতিবেশীরা তারা কি বলছেন, কতটা তারা এই ঘটনায় বিস্মিত হয়েছেন? দেখো, এর আগে কিন্তু আমরা লাইভে কিন্তু দেখেছিলাম, কলকাতা টিভির দর্শকদের কাছে তুলে ধরেছিলাম সেই লাইভ, যেখানে কিন্তু স্থানীয় যে বাসিন্দা, অর্থাৎ খর্দা পৌরসভা 6 নম্বর ওয়ার্ড লালিতকলা অঞ্চল, সেখানকার কিন্তু স্থানীয় বাসিন্দারা যথেষ্টই ক্ষুব্ধ হয়েছিলেন যে এই ধরনের ঘটনা কেন ঘটালো এবং একটা ছোট্ট শিশু, তার সঙ্গে কি আক্রোশ থাকতে পারে সেটা কিন্তু জানি না পুরো ঘটনার বিষয়। তারা কিন্তু দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে কিন্তু সোচ্চার হচ্ছে। ইতিমধ্যে সেই অঞ্চলের যে চিত্র ফুটে উঠেছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা কিন্তু রীতিমতো বিক্ষুব্ধ এবং কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম আমাদের লাইভের মারফত। এখনো পর্যন্ত কিন্তু সেই অঞ্চলের ছবি সেরকমই কথা বলছে। অভিক, ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে টিটাগড়ে সেখানে ওই নাবালককে খুন করা হয়েছে এবং সৎ বাবার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত সৎ বাবা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে, যদিও কেন তিনি নাবালককে খুন করতে গেলেন সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সেক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে এলাকা। মিড ডে মিলের খাবার চুরি করার অভিযোগ, আর সেই কারণেই বিক্ষোভ দেখানো হয়েছে প্রধান শিক্ষক এবং মহিলা রাঁধুনিদেরকে ঘিরে। এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বসিরহাটের হাসনাবাদের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়, সেখানে এই ঘটনা ঘটেছে। এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তার গুণগত মান নিয়েই অভিযোগ রয়েছে ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের, এবং যার কারণেই আজ সকাল থেকেই তারা বিক্ষোভে ফেটে পড়েন। মিড ডে মিলের খাবার চুরি করা হচ্ছে এমনই অভিযোগ করছেন তারা, যার কারণে বিক্ষোভ দেখানো হয়েছে প্রধান শিক্ষক এবং রাঁধুনিদেরকে ঘিরে। বসিরহাটের হাসনাবাদের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়, সেখানে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, যেখানে মিড ডে মিলের খাবার চুরি করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো কথা বলবো। সঞ্জিত, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি বলছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা? তখন উত্তর 24 পরগনা হাসনাবাদ থানার যে গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়, যে প্রায় 1500 ছাত্রছাত্রী রয়েছে, তাদের দীর্ঘদিনের দাবি ছিল, শুধু ছাত্রছাত্রী নয়, তারা অভিভাবকদের দাবি ছিল যে দীর্ঘদিন ধরে ওই স্কুলে যে পরিমাণ মিড ডে মিল রান্না হতো, সেই মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ, এবং যে পরিমাণ সরকারি শিডিউল মেনে দেওয়া হতো না, যার কারণে দীর্ঘদিন এই অভিযোগ ছিল। পাশাপাশি প্রধান শিক্ষকরা যে নির্মল মাহাতো, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিয়মিত স্কুলে আসেন না, এবং এই মিড ডে মিলের যে শিশুদের খাবার ঘুরপথে কিন্তু চুরি হয়ে যাচ্ছিল, এমনটা অভিযোগ করেছেন, এবং সেটা নাকি প্রধান শিক্ষক জানতেন। এই অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু তারা জানিয়ে আসছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। সুগার না হওয়ার পরে আজকে সকাল থেকে যেমন ছাত্রছাত্রীরা স্কুল বয়কট করছে, অন্যদিকে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রতিবাদে নেমেছে এই ছাত্রছাত্রীরা, এবং রাস্তায় বেঞ্চ বেঁধে কিন্তু তারা প্রতিবাদ শুরু করেছেন। এই ঘটনা জানার পরে ঘটনাস্থলে আমার হাসপাতাল পুলিশ গিয়েছে। পুরো বিষয়টা ইতিমধ্যে ভিডিওর নজরে আনার চেষ্টা করেছে প্রতিবাদী বা আন্দোলনকারীরা। তা বলছেন অবিলম্বে এই প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে এবং সরকারি শিডিউল মেনে খাবার দিতে হবে, এবং শিশুদের খাবার যেভাবে ঘুরপথে চুরি হয়েছে সেগুলো কারা করলো, কিভাবে করলো, তদন্ত শুরু করতে হবে। কিন্তু পুরো বিষয়ে কিন্তু অভিযোগ অস্বীকার করেছে ওই প্রধান শিক্ষক। তিনি বলেছেন সরকারি যে শিক্ষা দপ্তরের যে গাইডলাইন আছে সেই মেনে কিন্তু আমি স্কুলে আসি, এবং মিড ডে মিলের রান্না যারা করেন তারা পুরো বিষয়টা দেখেন, এবং এই যেটা প্রাপ্ত, অর্থাৎ ছাত্রছাত্রীদের যাদের যেটা শিডিউল মেনে খাবার দেওয়ার কথা তারা দেন, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই থাকে, তারা বরাদ্দ খাবার তারা পান। কিন্তু এই অভিযোগ যারা করছেন তারা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশ গিয়ে একদিকে প্রধান শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে বসে বৈঠক করে এর একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছে হাসনাবাদ থানার পুলিশ। এই পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আজ সার্কেল ইন্সপেক্টরকে নজরে আনা হয়েছে, এবং পুরো বিষয়টা কিন্তু এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ওই হাসনাবাদের গাঁড়াগুপি অঞ্চলে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শাহী ঈদগাহ মসজিদে সমীক্ষায় স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, এবং স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। যেখানে কোর্ট কমিশনারের সমীক্ষায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী এপ্রিলে। আমরা এই নিয়ে কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, শাহী ঈদগাহ মসজিদ কোর্ট কমিশনারের সমীক্ষাতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। একদমই তাই। আসলে ওই সৌধ সংক্রান্ত বিতর্ক দীর্ঘদিনের 1968 সালে বিবদমান দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তি বলে দুই
পক্ষই ভিন্ন সময়ে সেখানে প্রার্থনা চালাতে পারত, কিন্তু পরবর্তীকালে দুই পক্ষই কিন্তু সেই চুক্তি নিয়ে আপত্তি জানায় এবং তার পরিণতিতে একের পর এক মামলা নিম্ন আদালতে চলা সেই সব অজস্র মামলাগুলোর ভেতর থেকে 18টি মামলা সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট নিজের হেফাজতে নেয় এবং সেই সূত্রে ওই সৌধ সমীক্ষা করে দেখার জন্য একজন আইনজীবীকে কোর্ট হিসেবে তোমার নিয়োগটা করে। সেই নিয়োগের বিরুদ্ধে কিন্তু মসজিদ তোমার এটা কমিটি সুপ্রিম কোর্টে যায়। সেই সুপ্রিম কোর্ট সেই সূত্রে এর আগেই স্থগিতাদেশটা দিয়েছিল। এদিন সেই মামলার শুনানিতে কিন্তু আবারও সেই স্থগিতাদেশের মেয়াদ মানে প্রায় এপ্রিল অবধি কিন্তু তোমার বাড়িয়ে দিল। হ্যাঁ, ধন্যবাদ। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আসবো পরের খবরে। সিউড়িতে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। লজেন্স কিনতে গিয়েছিল ওই নাবালিকার, সেই সময় তার সঙ্গে অভব্য আচরণ করেছে দোকানদার, এমনই অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনার কেন্দ্র করেই সেখানে চাঞ্চল্য ছড়ায়, বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আজ সকাল থেকেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সিউড়ি থানা এবং জেলা শাসকের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। দোষীকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। যেখানে দোকানও ভাঙচুর করা হয়েছে, ব্যানার খুলে আগুন লাগিয়ে দিয়েছে গ্রামবাসীরা। উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতভাস, কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? হ্যাঁ, একদমই। দেখো, গতকাল রাত 9টার সময় এক নাবালিকা স্থানীয় একটি দোকানে, অর্থাৎ ঘটনাটি হচ্ছে সিউড়ির হাটজন বাজার এলাকার, এবং যেটা জানা যাচ্ছে পরিবারের যেটা অভিযোগ যে গতকাল রাত 9টার দিক করে এই যে নাবালিকা বাড়ির সংলগ্ন একটি মুদিখানার দোকানে কিন্তু লজেন্স কিনতে যায়। আর সেই লজেন্স কিনতে যাওয়ার সময় যে দোকানদার, অর্থাৎ মুদিখানার দোকান মালিক, সে কিন্তু নাবালিকার হাত ধরে তাকে দোকানের ভেতরে নিয়ে যায় এবং তারপরে দোকানের শাটার নামিয়ে তার সঙ্গে অভব্য আচরণ করে। এবং সেই ঘটনা দেখতে পায় স্থানীয় একজন মানুষ। তিনি গিয়ে যখন দোকানদারকে হুমকি দেন, বাচ্চাকে বের করে দেওয়ার জন্য বলেন, তখন দোকানদার কিন্তু ভয়ে নাবালিকাকে দোকানের পেছনের যে প্রাচীর, সেই প্রাচীর দিয়ে কিন্তু বার করে দেয়। এবং নাবালিকা কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে সমস্ত ঘটনা জানালে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের তরফে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি রাত্রেবেলায় মধ্যরাত্রেই জেলা শাসকের দপ্তরে গিয়ে জেলা শাসকের কাছেও মৌখিকভাবে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। পরিস্থিতি এগতিক বুঝে এই যে অভিযুক্ত দোকানদার প্রদীপ কীর্তনিয়া, সে কিন্তু ঘটনাস্থল ছাড়ে বা পালিয়ে যায়। সে কিন্তু পালিয়ে যাবার পরে এখনো পর্যন্ত পলাতকই রয়েছে, এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা, পুলিশ ধরতে পারেনি অভিযুক্তকে। তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকে স্থানীয় মানুষ যারা রয়েছেন, নাবালিকার পরিজন যারা রয়েছেন, তারা কিন্তু এই যে দোকান, অভিযুক্তের দোকান, সেই দোকানে কিন্তু ভাঙচুর চালায়, দোকানের ব্যানার কে ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়, এমনকি রাস্তাও অবরোধ করে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং তারা আশ্বাস দেন যে আজকের মধ্যেই কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তারপরে কিন্তু এই আশ্বাসের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও নাবালিকার পরিবারের দাবি যে বিকেল 5টা পর্যন্ত যদি তাদেরকে অভিযুক্তকে গ্রেফতার করা না হয়, তাহলে কিন্তু আবারও তারা বিক্ষোভ দেখাবেন, আবারও তারা পথ অবরোধ করবেন। ধন্যবাদ তোমায়। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
শিয়ালদা ডানকুনি শাখাতে 100 ঘন্টার জন্য ট্রেন বন্ধ থাকছে। ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে, যেখানে 22শে জানুয়ারি রাত 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকবে বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে। সেখানে মেরামতের কাজ চালানো হবে, যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। জগন্নাথ, ঠিক কি মেরামতির কাজ হবে সেখানে? দেখো, তোমাকে বলে রাখি, আজকে 22শে জানুয়ারি রাত 12টা থেকে পুরোপুরি শিয়ালদা ডানকুনি শাখায় লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কারণটা একটাই, যে বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত যে কটি গার্ডার রয়েছে রেলের সমস্ত নষ্ট হয়ে গেছে। 1931 সাল থেকে বালি ব্রিজ স্থাপনের পর থেকে এই রেলের যে অংশ, সেই অংশে কাজকর্ম হয়নি এবং বেশ কিছু ছোট ব্রিজ আছে, সিসিআর ব্রিজ, সেই ব্রিজেরও অবস্থা বেহাল অবস্থা। সেই সিসিআর ব্রিজ যেরকম সারানো হচ্ছে, পাশাপাশি এই গার্ডারগুলো চেঞ্জ হবে এবং লাইনেরও পরিবর্তন করা হচ্ছে, কেন যেন খুব দ্রুত গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বন্দে ভারতের মতন এক্সপ্রেসের ট্রেন শিয়ালদা থেকে চলাচলের সিদ্ধান্ত আছে। সেই জায়গায় ট্রেনে রেলের অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন, সেই কারণেই 100 ঘন্টা পুরোপুরি ট্রেন বন্ধ করে এই কাজকর্ম হবে এবং সড়ক পথে যাতায়াতও বেশ কিছু বালি ব্রিজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার যে রাস্তাটি পুরোপুরি বন্ধ থাকবে, খালি বাইক এবং 3 চাকা ছোট গাড়ি আসতে পারবে এবং বাড়ি থেকে দক্ষিণেশ্বর পথ যেতে বালি ব্রিজ আছে, সেই পথটা পুরোপুরি খোলা থাকবে, বাস এবং প্রাইভেট কার যেতে পারবে। তবে দক্ষিণেশ্বর থেকে যেসব ভারী যান চলাচলগুলো আসবে, বাস আসবে, তারা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে, অর্থাৎ টোল তাদের লাগবে না, নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে। এইভাবে পুরোপুরি এই 4টে দিন সাজানো হয়েছে যাতে যাত্রী দুর্ভোগের মধ্যে না পড়ে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই রুট, এতে শিয়ালদা ডানকুনি শাখা কয়েক লক্ষ লোক যাতায়াত করে, তারা একটু বিপাকে পড়তে পারে, কেননা পুরোপুরি ট্রেন বন্ধ, লোকাল ট্রেন বন্ধ, দূরপাল্লার ট্রেন বন্ধ, যাতায়াতও নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। তবে একটাই কারণ হচ্ছে রেলের যে সমস্ত গার্ডার ক্ষতি হয়েছে, বালি ব্রিজে যে রেল চলাচল করে যে অংশে মাঝখানে, সেখানে ক্ষতিগ্রস্ত, সমস্ত সারানোর পর তারপরে আবার 27 তারিখ ভোর 4টে সম্পূর্ণ খুলে দেওয়া হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বেশ, ধন্যবাদ তোমাকে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো বারো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।